মানেই কি নিঃশব্দে ঘুমিয়ে পড়ার সময়, নাকি অন্ধকারের ছায়ায় লুকিয়ে থাকা কোনো অদৃশ্য চোখ তখন আমাদের একা একা পর্যবেক্ষণ করে? চারপাশ যখন নিস্তব্ধ হয়ে আসে, রাস্তার কুকুরগুলো হঠাৎ চিৎকার করে ওঠে, মৃদু বাতাস জানালার পর্দাকে অদ্ভুত ছন্দে নাচায়, আর দেওয়াল ঘড়ির টিকটিক শব্দটা যেন হঠাৎ অনেক বেশি তীক্ষ্ণ হয়ে ওঠে, তখন কি কখনো মনে হয় আপনি একা নন? রাত যত গভীর হয়, অদ্ভুত সব শব্দ যেন কান পাতলেই শোনা যায়। কেউ যেন ধীরে ধীরে হাঁটছে আপনার ঘরের ছাদে, আবার কেউ হয়তো আপনার দরজার বাইরে দাঁড়িয়ে নিঃশব্দে কিছু একটা চাইছে, কিন্তু আপনি শুধু অস্বীকার করে ঘুমিয়ে পড়ার ভান করেন। আচ্ছা, কখনো কি শুনেছেন আপনি ঘুমিয়ে পড়ার ঠিক পরে ঘরের এক কোণে একটা কালো ছায়া দাঁড়িয়ে থাকে? সে আপনার শ্বাস গোনে, বুকের শব্দ শোনে, আর অপেক্ষা করে কখন আপনি তার উপস্থিতি টের পাবেন। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এই অন্ধকার, এই ছায়া, এই নিস্তব্ধতা, এগুলো কিন্তু আসলে মৃত নয়, বরং জীবিত। তারা জানে আপনি ভয় পান, আর এই ভয়ই তাদের সবচেয়ে প্রিয় খাবার। ভয়ের ডায়েরি এমনই এক চ্যানেল যেখানে ভয়কে বলা হয় সত্যি কাহিনীর ভাষায়। এখানে গল্প নয়, শোনা যায় সত্য অভিজ্ঞতা, জীবনের এমন এক একটা রাতের কথা যা কেউ ভুলে যেতে চায়, কিন্তু ভয় তা ভুলতে দেয় না। প্রিয় লিসেনার্স, আপনি এখন শুনছেন ভয়ের ডায়েরি। এই চ্যানেল যেসব সত্যি অথবা সত্যির থেকেও বেশি ভয়ের গল্প নিয়ে হাজির হয় আপনাদের সামনে, যেগুলো রাতের অন্ধকারে ফিস ফিস করে। আমাদের এই যাত্রায় আপনি যদি নতুন শ্রোতা হয়ে থাকেন, তাহলে একটাই অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যেন কোনো গল্প আপনার ঘুমের মাঝে বাদ না পড়ে। আর যদি আপনার জীবনেও এমন কোনো ঘটনা ঘটে থাকে যা আপনি এখনও ভুলতে পারেননি, যা আজও মাঝরাতে আপনাকে জাগিয়ে তোলে, তাহলে সেই গল্পটা আমাদের পাঠিয়ে দিন। আমাদের ভিডিও নিচে দেওয়া ইমেইল অথবা হোয়াটসঅ্যাপে লিখে পাঠান আপনার অভিজ্ঞতা, অথবা আপনার পরিবার কিংবা পরিচিত কারো সাথে ঘটে যাওয়া কোনো অলৌকিক সত্য ঘটনা। আমরা শুনব, বুঝব, আর সবার সাথে ভাগ করে নেব সেই রহস্যময় অভিজ্ঞতা। ভয়ের এই অদ্ভুত জগতে আপনিও হন একজন গল্পকার, আর আমাদের সঙ্গে থাকুন, কারণ ভয় যখন আসে সে একা আসে না। আজকের গল্পটি আমাদের পাঠিয়েছেন রিফাত খন্দকার, ময়মনসিংহ থেকে। তিনি মেইলে যেভাবে লিখেছেন আমি সেভাবেই আপনাদের পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম জাহিদ ভাই এবং ভয়ের ডায়েরি চ্যানেলের প্রিয় শ্রোতাবৃন্দ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ভয়ের ডায়েরি চ্যানেলের প্রতিটি গল্প আমি রাতে শুয়ে শুয়ে শুনি। অনেকেই সিনেমা দেখে ভয় পায়, আমি ভয় পাই ভয়ের ডায়েরির গল্প শুনে, কারণ এগুলো সিনেমা না, এগুলো সত্যি ঘটনা। এটাই সবচেয়ে বেশি গা ছমছমে লাগে। তাই ভাবলাম আমার জানা সেই ঘটনাটা শেয়ার করি, যেই ঘটনা মনে পড়লেই আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমি গল্পের শুরুতেই আমার লেখার অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। এই ঘটনা আমার চাচাতো ভাই তুষারকে নিয়ে, যে পেশায় একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। তুষার ভাই বরাবরই শান্ত এবং ধীর প্রকৃতির মানুষ। মানুষকে বিপদে সাহায্য করা, হাসপাতালে পৌঁছে দেওয়া, এই সবই তার রুটিন মাফিক কাজ। মাঝরাতে ডেকে তুললেও কোনো অভিযোগ নেই ওর মুখে। আমি অনেক সময় ঠাট্টা করে বলতাম, তুই কি মানুষ না রে ভাই, তুই অ্যাম্বুলেন্সের সাথে এভাবে নিজেকে জড়িয়ে নিয়েছিস কেন? সে হেসে বলতো, জীবন বাঁচানো বা মৃত লাশ ডেলিভারি করা, এই দুই কাজেই আমার গাড়ি। আমি মানুষের বিপদ দেখে বসে থাকতে পারি না রে। আমাদের বাড়ি ময়মনসিংহ জেলার শহরতলিতে, পাশেই বড় একটি সরকারি হাসপাতাল, যার পেছনে একটি পুরনো মর্গও আছে। খুব বেশি রক্ষণাবেক্ষণ হয় না, পুরনো ভবন, গা ছমছমে দেয়াল, আর মেঝের রং উঠে গিয়ে জায়গায় জায়গায় পোকামাকড়ের বাসা। ঘটনাটা ঘটেছিল গত বছরের মার্চ মাসে। আমি তখন ঢাকায় চাকরির জন্য ছিলাম। ঘটনার পুরোটা জেনেছি কয়েকদিন পরে, কিন্তু ঘটনাটা এত ভয়ঙ্কর, এত অস্বাভাবিক যে বিশ্বাস করা কঠিন। সেদিন রাত 12টা বাজে। আমি হোস্টেলে বসে খাওয়া দাওয়া করে মোবাইল টিপছিলাম। হঠাৎ তুষার ভাইয়ের ফোন আসে। অস্বাভাবিক শান্ত কণ্ঠে বলে, তুই বাসায় আছিস?
বললাম, না রে ভাই, ঢাকায় আছি, কি হয়েছে? সে থেমে বলে, আমার সাথে একটা অদ্ভুত ও ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। আমি ভয় পাই না, জানিস তো, কিন্তু ওই সময় আমার মনে হয়েছে আমি ভুল জায়গায় পড়েছি। আমি তখনও বুঝিনি কিছু। জিজ্ঞেস করলাম, কি হয়েছে, খুলে বলো। সে এক নিঃশ্বাসে যা বলল তা শুনে আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল। মনে হচ্ছিল যেন তুষার ভাইয়ের জায়গায় আমি ছিলাম। যাই হোক জাহিদ ভাই, এর পরের ঘটনা তুষার ভাইয়ের ভাষ্য মতেই লিখছি, ঠিক যেভাবে সে আমাকে বলেছে। বলছেন তুষার, আমি মোহাম্মদ তুষার, পেশায় একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। গত 8 বছর ধরে এই কাজ করছি। বাড়ি থেকে হাসপাতাল, দুর্ঘটনা থেকে লাশ ঘর, এই সবই আমার রুটিন। এই 8 বছরে অনেক কিছুই দেখেছি। অ্যাক্সিডেন্টের ক্ষতবিক্ষত শরীর, আত্মহত্যার লাশ, জ্বলন্ত দেহ, গর্ভবতী মায়ের নিথর নিঃশ্বাস। কিন্তু সত্যি কথা, এত লাশ বয়ে নিয়ে গিয়েও আমি কখনো ভয় পাইনি, সেই রাত পর্যন্ত। সেই রাত যেটাকে আমি এখনো মনে করি আমার জীবনের সবচেয়ে অন্ধকার সময়। একটা ডেলিভারি ছিল, যেটা বোধহয় শুধু লাশের ছিল না, আমার আত্মার ভেতরেও কিছু একটা পৌঁছে গিয়েছিল সেই রাতে। আমি আপনাদের সামনে সত্যি কথাই বলবো, যারা বিশ্বাস করার করবে, যারা ভাববে বানানো, তাদের জন্য বলি, জীবনের সবচেয়ে অস্বস্তিকর মুহূর্তগুলো কখনো কখনো বানানো লাগে না, সেগুলো শরীরে গেঁথে থাকে। ঘটনাটা গত বছরের মার্চ মাসের মাঝামাঝি সময়কার। রাত তখন 9টা পেরিয়েছে। আমি হাসপাতালের পার্কিংয়ে বসে ডিউটি শেষ হওয়ার অপেক্ষা করছি। হঠাৎই মোবাইলে কল আসে। থানার একজন অফিসার বললেন, একজন অজ্ঞাত বৃদ্ধা মারা গেছেন হাসপাতালে, কোনো আত্মীয় স্বজন নেই, পুলিশ পাঞ্চনামা করে লাশ মর্গে পাঠাতে বলেছে। আমি রুটিন মাফিক প্রস্তুত হলাম, তেমন কিছু ভাবিনি, এসব ঘটনা তো প্রতিদিনই ঘটে। তবে প্রথম অদ্ভুত ব্যাপারটা ঘটল যখন লাশটা স্ট্রেচারে তুলছিলাম। মৃতদেহটা ছিল অসম্ভব ঠান্ডা। আমি জানি মৃতদেহ ঠান্ডা হয়, কিন্তু এই ঠান্ডা কেমন যেন ছিল, বরফে ভেজানো নয়, বরং এমন ঠান্ডা যেটা গায়ে লাগলে শরীর শিউরে ওঠে। আর এক অদ্ভুত গন্ধ, ফরমালিন এবং ময়লার মিশ্রিত গন্ধ, এবং আরও কিছু যা ভাষায় বলা যায় না। লাশ কাপড়ে মোড়ানো ছিল, মুখ ঢাকা, বয়স আনুমানিক 65 থেকে 70। পুলিশ বলেছে পরিচয় নেই, নাম নেই, ঠিকানা নেই, বেওয়ারিশ হিসেবেই পাঠানো হচ্ছে। আমি গাড়ির পেছনের দরজা খুলে লাশ স্ট্রেচারে উঠিয়ে রাখলাম, তারপর দরজা বন্ধ করে চালাতে শুরু করলাম। হাসপাতাল থেকে মর্গ বেশি দূরে না। নিশ্চিন্ত মনে ড্রাইভ করছি, রাস্তায় লোকজনও নেই তেমন। 5 মিনিট পরেই প্রথম অস্বস্তিটা টের পেলাম। পেছনের আয়নায় চোখ পড়তেই দেখি কিছু একটা কাপড়ের মতো নড়ছে। আমি ভাবলাম বাতাসে কাপড় হয়তো দুলছে, স্ট্রেচারেই তো বাঁধা আছে লাশ। কিন্তু হঠাৎ যেন গাড়ির ভেতরে ঠান্ডা বাড়তে লাগলো। এসি ছিল না তখন, কিন্তু আমার শ্বাস নিচে নামছিল, গায়ের পশম দাঁড়িয়ে যাচ্ছিল। তারপর হঠাৎ করে সেই গন্ধটা আরো তীব্র হলো, ঘন, চাপা, দম বন্ধ করা একটা গন্ধ। মনে হচ্ছিল আমি যেন ফরমালিনের কোনো পুকুরে বসে আছি। আমি জানালা খুললাম, হাওয়ায় একটু স্বস্তি পেলাম, কিন্তু তখনই শুনতে পেলাম একটা শব্দ, কান্নার শব্দ। মুখ চেপে ধীরে ধীরে কাঁদছে কেউ, একজন মহিলা, খুব কাছে, যেন গাড়ির ভেতরেই। আমি আতঙ্কে শিউরে উঠলাম। আয়নায় চোখ পড়তেই যেটা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম স্ট্রেচারের উপর কেউ নেই, মানে লাশটা নেই, পেছনের সিটে কেউ বসে আছে। আমি মনের ভুল ভেবে শিওর হওয়ার জন্য পেছনে তাকালাম, আর তখনই যেন 1000 ভোল্টের শক খেলাম। সত্যি স্ট্রেচারের উপর লাশটা নেই, পেছনের সিটে বসে আছে, গায়ে কাপড় মোড়া অবস্থায়। অন্ধকারে মুখ দেখা যাচ্ছে না, কিন্তু বুঝতে পারছিলাম সে আমার দিকেই তাকিয়ে আছে। আমি তৎক্ষণাৎ ব্রেক করলাম, গাড়ি দাঁড় করিয়ে বাইরে বের হয়ে এলাম। হাঁপাতে হাঁপাতে ফোন বের করলাম, কাকে ফোন দিব বুঝতে পারছিলাম না। পথ একেবারে ফাঁকা, দূরে একটা কুকুর ঘেউ ঘেউ করছে, বাতাস বইছে, কিন্তু আমি ঘামে ভিজে যেন গোসল করে ফেলেছি। নিজেকে সামলে দরজা খুলে আবার দেখলাম স্ট্রেচারে আবার লাশটা ঠিকঠাক পড়ে আছে, কিছুই যেন ঘটেনি। ভেবেছিলাম ঘুমের ঘোর, মস্তিষ্কের ধোঁয়াশা। নিজেকে বোঝালাম
যে হয়তো মনের ভুলেই ভয়টা পেয়েছি। এরপর গাড়িতে উঠে আবার গাড়ি স্টার্ট দিয়ে দ্রুত গতিতে মর্গের দিকে ছুটে চললাম। পুরো রাস্তায় আমার সাথে আর কিছুই ঘটেনি, সবটাই মনের ভুল ভেবে উড়িয়ে দিলাম। 10 মিনিটের মধ্যে হাসপাতালের মর্গে পৌঁছে গেলাম। লাশ নামিয়ে দিলাম মর্গে। সেখানে রাতের দারোয়ান ছিল করিম চাচা নামে একজন বৃদ্ধ লোক। সেও বলল, আজকে এই লাশটার চোখ কেমন জানি দেখাচ্ছে, মনে হয় যেন তাকিয়ে আছে। আমি চাচার কথা শুনে আর কিছু বললাম না, চুপচাপ সই স্বাক্ষর করে চলে এলাম। আমি গাড়ির দরজাটা লাগালাম, হেডলাইট জ্বালিয়ে গেট দিয়ে বেরিয়ে পড়লাম মর্গ থেকে। তখন ঘড়ির কাঁটা প্রায় 3টা ছুঁই ছুঁই। রাস্তায় গা ছমছমে এক নীরবতা। ঢাকায় এমন নীরবতা খুব একটা দেখা যায় না, কিন্তু সেদিন চারদিক শুনশান, শুধু আমার গাড়ির ইঞ্জিনের ঘুরঘুর শব্দ। মাঝে মাঝে পেছনের চাকা কাঁচের টুকরোর উপর দিয়ে গেলে একটা খচখচ শব্দ হতো। পেছনের দিকে তাকাতে ভয় করছিল, কিন্তু জানি পেছনে কেউ নেই, মাত্রই তো লাশটা নামিয়ে দিয়ে এলাম। কিন্তু ঠিক এই সময়ই আমার মনে হলো কোনো একটা ঠান্ডা নিঃশ্বাস আমার ঘাড়ে এসে লাগলো। আমার পুরো শরীর শিউরে উঠল। আমি সাথে সাথে রিয়ার ভিউ মিররে তাকালাম, কিন্তু কিছু দেখতে পেলাম না। আবার চলতে থাকলাম। ভাবলাম হয়তো কল্পনা করছি, কিন্তু কয়েক সেকেন্ড যেতে না যেতেই স্পষ্ট শব্দ পেলাম, যেন কেউ পেছনের সিটে বসে একেবারে ধপ করে ঝুঁকে পড়ল সামনের দিকে। এইবার আর থাকতে পারলাম না, গাড়ি একপাশে দাঁড় করালাম, কাঁপতে কাঁপতে পেছনের দরজা খুলে ফেললাম। আর তখনই আমার বুকের ভেতরটা মুহূর্তেই হিম হয়ে গেল। সাদা কাফনের কাপড় পরে যে বৃদ্ধ মহিলার লাশ আমি কিছুক্ষণ আগেই মর্গে নামিয়ে রেখে এলাম, সেই বৃদ্ধ মহিলা ঠায় বসে আছে আমার অ্যাম্বুলেন্সের পেছনের সিটে। চোখ দুটো খোলা, একদম ফাঁকা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। মুখে একটা হাসির রেখা, কিন্তু সেই হাসি যেন ঠান্ডা, শীতল, মৃত্যু থেকেও ঠান্ডা। আমি হতভম্ব হয়ে গেলাম। পেছনের দরজাটা ধাক্কা মেরে বন্ধ করে দিলাম। গাড়ির সামনে ফিরে এলাম না। আমি সেই মুহূর্তে সোজা দৌড় দিলাম রাস্তার দিকে। ফোনে কাউকে কল দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু সিগন্যাল নেই। যেন ওই সময় পুরো জায়গাটার নেটওয়ার্ক অদৃশ্য হয়ে গেছে। অনেকক্ষণ পর এক রিকশাওয়ালা আমাকে দেখে বলল, ভাই কি হয়েছে, এমন করে কাঁপতাছেন কেন? আমি কিছু বলতে পারছিলাম না, শুধু বললাম, ভাই ওদিকে যাবেন না, ওই অ্যাম্বুলেন্সের কাছে যাবেন না। এরপর রিকশাওয়ালার সহায়তায় থানায় পৌঁছাই কোনো রকমে। সেই রাতে আমি আর বাসায় ফিরিনি। থানায় বসেছিলাম ভোর অবধি। ডিউটির অফিসার আমার পরিচিত, সব খুলে বললাম। তিনি প্রথমে বিশ্বাসই করছিলেন না, পরে বললেন, চলেন গাড়িটা একবার দেখে আসি। আমরা যখন ভোর 6টার দিকে সেই জায়গায় গিয়ে পৌঁছালাম, দেখি আমার অ্যাম্বুলেন্স ঠিক আগের জায়গাতেই দাঁড়ানো। দরজা সব বন্ধ, কিন্তু ভিতরে ঢুকে দেখি লাশ নাই, পেছনের সিটে বা কোথাও কিছু নেই। আমি তো স্তব্ধ হয়ে গেলাম। তাহলে আমি যা দেখেছি তা কি ভুল? তাহলে ওই লাশ গেল কোথায়? আরও অবাক করার বিষয় হলো, ঠিক তখনই মর্গ থেকে আমার সাথে থাকা পুলিশ অফিসারের কাছে ফোন আসে, মর্গে নাকি লাশটা খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি শুনে পুরো দমে হাই ভোল্টেজ শকড খেলাম। পুলিশ অফিসার আমাকে শুধু একটা কথাই বললেন, ভাই আপনি কি ঠিকঠাক লাশটা মর্গে জমা দিয়েছিলেন? আমি বললাম, হ্যাঁ স্যার, জমা দিয়েছি। আমি লাশ জমা দিয়ে সই স্বাক্ষরও করে এসেছি। তিনি বললেন, মর্গে লাশ পাওয়া যাচ্ছে না, রেজিস্টারে এন্ট্রি আছে, কিন্তু ফ্রিজার খালি। আমি স্তব্ধ হয়ে যাই। এরপর তিনি বলেন, আরেকটা জিনিস, আপনি কি জানেন 2009 সালে একবার ঠিক এমনই এক ঘটনা ঘটেছিল এখানে? আমার কণ্ঠ শুকিয়ে আসে। আমি বললাম, কি হয়েছিল তখন? তিনি বলেন, এক বৃদ্ধা, পরিচয়হীন, হার্ট অ্যাটাকে মৃত্যু। সময় ছিল রাত 9:57। আরও অবাক করার বিষয়, সেই লাশটাকেও আর খুঁজে পাওয়া যায়নি মর্গ থেকে। তারপর আমরা গাড়ি নিয়ে মর্গে পৌঁছাই। মর্গের রেকর্ড অনুযায়ী আমি লাশ জমা দিয়েছিলাম, রিসিভ করার স্বাক্ষরও ছিল, কিন্তু সিসিটিভিতে দেখা যাচ্ছে আমি গাড়ি নিয়ে এসেছিলাম ঠিকই, কিন্তু কাউকে নামাতে দেখা যায়নি। শুধু আমাকে দরজা খুলে একা ফিরতে দেখা গেছে। মানে আমি একা গেছি, একাই ফিরেছি। তাহলে ওই রাতে আমি যা দেখেছিলাম সেটা কি, নাকি কেউ আমার সাথে ছিল? আমি তখন মোবাইলটা হাতে নিয়ে দৌড়ে গেলাম মর্গের স্ট্রেচারের কাছে, কিন্তু যা দেখলাম তাতে পা দুটো কাঁপতে লাগলো। স্ট্রেচারটা যেমন রেখে গিয়েছিলাম ঠিক তেমনটাই আছে, তবে খালি, লাশটা নেই। চারদিকে খুঁজেও কিছুই পেলাম না।
মর্গের পেছনে একটা বড় সড়ো লোহার দরজা লাগানো ছিল, সেটা বন্ধই ছিল। জানালাগুলো ছিল দস্তুর মতো আটকে, মানে একজন মানুষের বের হয়ে যাওয়ার মতো কোনো পথই তো খোলা ছিল না। আমি ভাবলাম, মরদেহ কি কেউ সরিয়ে নিয়েছে, চুরি গেছে কোনোভাবে? কিন্তু কেউ কেন একটি লাশ চুরি করবে? আর চুরি করলেও এমন নিঃশব্দে কোনো দরজা না খুলে? আমার ভেতরে তখন দুইটা যুদ্ধ চলছে, একটা ভয় আর একটা যুক্তি। ভয় বলতো এই লাশটাই কি গতকাল রাতে গাড়িতে বসেছিল, আর যুক্তি বলতো তুই হয়তো ভুল দেখেছিস। কিন্তু যেটা চোখের সামনে সত্য সেটা মিথ্যা বলে মেনে নিতে পারছিলাম না। সেই রাতে আর ঘুমোতে পারিনি। পরদিন সকালে মর্গের ইনচার্জের সাথে কথা বললাম। উনি বললেন, আমি কোনো লাশ ডেলিভারি করিনি নাকি, কাগজে সাইনই নাকি দেইনি আমি, অথচ আমি নিজ হাতে সাইন করেছি। ওনার কথায় মনে হলো উনি যেন কিছু লুকাচ্ছেন। আমার মুখে ভয় জমাট বাঁধতে থাকলো, কিন্তু কণ্ঠে একটা রাগ ফুটে উঠল। আমি বললাম, ভাই আমি লাশ রেখে গেছি, সাইনও করেছি, আপনি বলছেন এটা হয়নি, এর মানে কি? উনি তখন কথা ঘুরিয়ে বললেন, বুঝতেই পারছেন অনেক ডেলিভারি হয়, হয়তো গন্ডগোল হয়ে গেছে কোথাও। তবে আমি যেটা লক্ষ্য করলাম, ইনচার্জ সাহেব বারবার চোখাচোখি এড়িয়ে যাচ্ছেন। হঠাৎ তার পেছনের দরজার ফাঁকে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। ঝাপসা মতো মুখ, সাদা অ্যাপ্রন পরা, চোখের দৃষ্টিতে এমন কিছু ছিল যেটা আমাকে কাঁপিয়ে দিল। আমি তাকিয়ে থাকতেই সে ধীরে ধীরে দরজার আড়ালে সরে গেল। আমি তড়িঘড়ি করে বের হয়ে এলাম। হাসপাতালে যত দেরি করছিলাম, ভেতরের অস্থিরতা ততই বাড়ছিল। এরপর শুরু হলো আমার রাতের দুঃস্বপ্ন। প্রতি রাতেই ঘুম ভেঙে যেত, মনে হতো কেউ আমার পাশে দাঁড়িয়ে আছে। একদিন ভোরবেলা আমি যেন পরিষ্কার শুনলাম কেউ ফিসফিস করে বলছে, আমাকে ফেরত দাও। সেই শব্দটা আমার কানে এখনো বাজে। এখানে বলে রাখা ভালো, এরপর বেশ কিছুদিন চলে যায় এবং আমরা ওই মহিলার নাম ঠিকানা বের করতে সক্ষম হই। যাই হোক, কথা না বাড়িয়ে ঘটনায় ফিরে যাচ্ছে। এরপর একটা অদ্ভুত ঘটনা ঘটল। এক রাতে অ্যাম্বুলেন্স নিয়ে ফিরছিলাম সদর হাসপাতাল থেকে। রাস্তা তখন শুনশান। হঠাৎ একটা ওভারব্রিজের নিচে গাড়িটা বন্ধ হয়ে গেল। যতবার স্টার্ট দিচ্ছি ততবার নিস্তব্ধতা আরও গাঢ় হয়ে উঠছে। এমন সময় পেছনের দরজার তালা যেন কট করে খুলে গেল। আমি আস্তে আস্তে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। এরপর অলৌকিকভাবে গাড়িটা স্টার্ট নিয়ে নিল। আমি দ্রুত ছুটে চললাম হাসপাতালের দিকে। অন্ধকার রাস্তা পেরিয়ে আবার যখন হাসপাতালে ঢুকলাম, তখন ঘড়িতে প্রায় রাত 2টা। হাসপাতালের সেই মর্গের দরজাটা অদ্ভুতভাবে খোলা ছিল। সাধারণত এই দরজা নিজে থেকে খুলে থাকে না, কারণ ওটা ভারী পুরনো ধাতব দরজা। জোরে ধাক্কা না দিলে খুলেই না, অথচ ওটা খানিকটা ফাঁক হয়ে খোলা ছিল। আমি থমকে গেলাম, নিজের মনেই বললাম হয়তো কেউ কিছু একটা নিতে এসেছিল। হঠাৎই একটা ঠান্ডা বাতাসের ঝাপটা এসে গায়ে লাগলো, ঠিক যেমনটা মনে হয় বরফ ঘরের ভেতরে ঢুকলে। আমি নাক টিপে টিপে ধীরে ধীরে এগিয়ে গেলাম ভিতরে। ভিতরে ঢুকেই বাঁ দিকে তাকাতেই দেখি আমেনা বেগম নামের একটি লাশ নেই স্ট্রেচারে। স্ট্রেচারটা ঠিক আগের জায়গাতেই আছে, কিন্তু ওটার উপর লাশটা নেই। আমি কিছুক্ষণ তাকিয়ে রইলাম, ভাবলাম না, নিশ্চয়ই ভুল দেখছি। আমি স্ট্রেচারের চারপাশ ঘুরে দেখলাম, আশপাশের ফ্রিজিং ক্যাবিনেটগুলোতেও চোখ বুলালাম, কিন্তু কোথাও নেই সেই লাশটা। একটা কথা না বললেই নয়, ওখানে থাকা প্রতিটি লাশ একটা করে ট্যাগ লাগানো অবস্থায় থাকে। রোগীর নাম, রেজিস্ট্রেশন নম্বর এবং মৃত্যুর সময় লেখা থাকে। আমি আগের দিন ওই ট্যাগটা ভালো করে দেখেছিলাম। নাম ছিল আমেনা বেগম, বয়স 70, বাড়ি ছিল কুমিল্লার দাউদকান্দিতে। আমি নার্সিং সুপারভাইজার সালেহা আপাকে ফোন দিলাম। আপা, আপনি কি আজ রাতে মর্গে কোনো ডেড বডি ট্রান্সফার করেছেন? না তো তুষার ভাই, এমন কিছু হয়নি। আপনি কি কিছু খুঁজছেন? আপা, একটা কথা বলি, গত কয়েকদিন আগে আমি যে লাশটা দিয়ে গেছিলাম আমেনা বেগম, সেটা তো স্ট্রেচারে ছিল, কিন্তু এখন সেটা নাই। ফোনের ওপাশে কয়েকটা সেকেন্ড নীরবতা। তারপর সালেহা আপার কণ্ঠটা বদলে গেল। তুষার ভাই, দয়া করে এখনই মর্গের অফিসে যান। আমি একজন গার্ডকে পাঠাচ্ছি, আপনি ওর সাথে থাকবেন, আর কাউকে কিছু বলবেন না। আমি আরও ঘাবড়ে গেলাম, কিন্তু কিছু না বলে অফিসের দিকে এগোলাম। গার্ড এলো। আমরা দুজন অফিসের রেকর্ড ঘেঁটে দেখলাম, সেই নামের কোনো লাশের এন্ট্রি নেই।
আমি তো তাজ্জব। আমি নিজে তো লাশটা নিয়ে এসেছি, ফর্মে সাইন করেছি, নিজে হাতে ট্যাগ দেখেছি, তাহলে? আমার গলা শুকিয়ে এলো, হাত কাঁপছিল। সেদিন রাতে আর কিছু খেতে পারিনি। বাসায় ফিরে একটানা শুয়ে থাকলাম। সকালে গিয়েই মর্গের সুপারকে জানালাম। উনি সিসিটিভি ফুটেজ দেখতে বললেন। সিকিউরিটি রুমে গিয়ে যখন আগের রাতের ফুটেজ দেখা শুরু করলাম, তখন আমি যা দেখলাম সেটা আমার বাকি জীবনের জন্য ভয়াবহ অভিশাপ হয়ে থাকবে। ফুটেজে দেখা যাচ্ছে আমি অ্যাম্বুলেন্স নিয়ে আসছি, দরজা খুলে স্ট্রেচার নামাচ্ছি, কিন্তু স্ট্রেচারে কিছু নেই। আমি একা একটা খালি স্ট্রেচার নিয়ে মর্গে ঢুকছি। কেউ আমার পেছনে নেই, কেউ মুখ ঢাকা সাদা কাপড়ের নিচে শুয়ে নেই। আমি যেন কেমন হয়ে গেলাম। বুকের ভেতরে খালি একটানা ঢাক ঢাক ঢোল বাজতে লাগলো। পাশে থাকা গার্ড ফিসফিস করে বলল, আপনি কি তাহলে? আমি কিছু বললাম না, নিজের মাথায় হাত দিয়ে চুপচাপ বসে রইলাম। ঠিক সেই মুহূর্তে রুমের পেছনের দেয়ালে লাগানো পুরনো অ্যালার্ম বেলটা একবার জোরে বাজলো, টিং। আমি আর গার্ড একসাথে চমকে তাকালাম বেলের দিকে। ওই বেলটা অন্তত 10 বছর ধরে বাজে না, লাইনই কেটে রেখেছে মেইনটেন্যান্স। আমার চোখের সামনে এখনো স্পষ্ট সেই সাদা কাপড়ের ঢাকা মুখ, যার দুটো পা ঝুলেছিল স্ট্রেচার থেকে, আর যার মুখটা আমি দেখতে পাইনি, কিন্তু বুকে এক অদ্ভুত ঠান্ডা জমে বসে আছে তখন থেকেই। আর ওই রাতে যখন ফিরে যাচ্ছিলাম, সে যে আমার পেছনের সিটে বসেছিল, আমি এখন নিশ্চিত আমি হ্যালুসিনেশন করিনি। সেটা ছিল কেউ, সে এখনো আছে। আর এখানেই শেষ না। ঠিক পরদিন রাতে আমার মোবাইল ফোনে একটা ভিডিও মেসেজ আসে। আমি মোবাইলটা খোলার আগেই হৃদস্পন্দন ত্বরান্বিত হচ্ছিল। স্ক্রিনে কোনো নাম বা নম্বর না থাকা সত্ত্বেও মেসেজটা এসেছে আমার কাছে। হাত কাঁপছিল, তবু থামতে পারিনি। ভিডিওটা চালু করতেই চোখ খুলে গেল। সামনে ছিল সেই মর্গের অন্ধকার ঘরের দৃশ্য, ভেতরে কেবল ফ্ল্যাশ লাইটের আলোর কুয়াশা। আর সেই স্ট্রেচার, যেখানে আগের রাতে লাশটা ছিল, কিন্তু এবার স্ট্রেচারের উপর শুয়েছিল না কেউ। তার বদলে মেঝেতে পড়েছিল একটা ছোট সাদা মুঠোফোনের মতো বস্তু। হঠাৎ ক্যামেরার কোণ থেকে এক ছায়া ধীরে ধীরে উঠে এসে স্ট্রেচারের মাথার পাশ দিয়ে এগোতে লাগলো। আমি বুঝতে পারলাম কেউ নয়, কিছু নয়, কিন্তু একটা অদ্ভুত গন্ধের মতো আকাশ থেকে যেন শীতল শ্বাস নিচ্ছে পুরো ঘরটা। ক্যামেরার দিকে ধীরে ধীরে তাকিয়ে আসে এক মুখ। পুরোপুরি দেখা যাচ্ছে না, মুখটা ছিল ফাঁকা, চোখ মুখ ছাড়া কোনো বৈশিষ্ট্যই নেই, কিন্তু সে আমাকে দেখছিল যেন আমি ওর পেছনে বসে আছি। ভিডিওটা হঠাৎ থেমে যায়। আমি সেই মুহূর্তে অনুভব করলাম আমার জীবনে কখনো এমন ভয়ের মুখোমুখি হয়নি। এটাই ছিল শুরু। আমি জানি আমার আর সেরকম হবে না। সে রাত থেকে আমার অ্যাম্বুলেন্সের পেছনে চেয়ে বসে থাকার অভ্যাসটা আর ছাড়তে পারছি না। মনে হয় ও এখন আমার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। আর যারা বলবে এটা কল্পনা, আমি শুধু বলতে চাই আমার চোখে যা দেখেছি সেটাই আমার সত্য। আমি যখন শেষবার ওই ভিডিও মেসেজটা দেখলাম, তখন আমার মাথার ভেতর হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। কে এই লাশ? কেন ওর আত্মা আমার কাছে বারবার ফিরে আসছে? পুরো ঘটনায় একটাই কথা পরিষ্কার, ওই মৃত নারী একদম সাধারণ মানুষ ছিলেন না। আমি নিজেই তদন্ত শুরু করলাম। হাসপাতাল, মর্গ, পুলিশ, এমনকি স্থানীয় কবরস্থানও খুঁজে বেড়ালাম। অবশেষে জানতে পারলাম ওই মহিলা দীর্ঘদিন ধরেই এক রহস্যময় রোগে ভুগছিলেন। চিকিৎসকরা বলেছিলেন তিনি শেষ প্রায়, কিন্তু স্থানীয় লোককথায় শোনা যায় তিনি জিনের তাড়িত ছিলেন। কিন্তু তার মৃত্যুর পর মৃতদেহ মর্গ থেকে নিখোঁজ, এবং আমার সাথে কি ঘটেছে তা তো আপনাদের বললামই। এরপর থেকে হাসপাতালে এমন একাধিক ঘটনা ঘটেছে যেখানে মৃতদেহ একেবারেই অদ্ভুতভাবে গায়েব হয়ে যায়। আমার গাড়ির পেছনের সিটে বসা সেই অদ্ভুত ছায়া হয়তো সেই মৃতর আত্মা, যে তার কষ্ট নিয়ে এখনও শান্তিতে নেই। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, আমার কাছে পৌঁছানো ভিডিও মেসেজের ভেতর একটা ভয়ঙ্কর বার্তা ছিল, আমাকে মুক্তি দাও, অন্যথায় তোমার জীবনের শেষ ডেলিভারিটা হবে আমার জন্য। আমি বুঝতে পারলাম ওই বৃদ্ধার মৃত্যু শুধু হার্ট অ্যাটাক নয়, তার পেছনে লুকিয়ে আছে অনেক বড় ষড়যন্ত্র এবং কালো জাদুর ছায়া। আর এই ষড়যন্ত্রের জালে ধীরে ধীরে আমি আটকে যাচ্ছি। আমার জীবনের সবচেয়ে বিপজ্জনক ডেলিভারি হয়তো এখনও বাকি। আমি জানতাম ওই বৃদ্ধার মৃত্যুর পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর গোপন সত্য। আমার অনেক খোঁজ খবর এবং দোয়া দৌরাত্বের পর অবশেষে আমি জানতে পারলাম। দিন রাত এক করে আমি তথ্য সংগ্রহ করলাম। স্থানীয় হাসপাতাল থেকে শুরু করে
পুলিশে, শেষ করলাম গ্রামের পীর সাহেবের কাছে। পীর সাহেব বললেন, এই মৃত্যু সরল না, এখানে জাদুর প্রভাব আছে। আত্মা শান্তি পাবে না যতক্ষণ না তার ইচ্ছা পূরণ হয়। আমি নিজেই অনুভব করলাম ওই আত্মার একটা বার্তা আমার কাছে আসছে। সে মুক্তি চায়, আর সেই মুক্তির জন্য আমাকে এই কাজ করতে হবে। আমি গভীর রাতে মর্গে গেলাম, যেখানে সেই লাশ পড়ে আছে। চারপাশ অন্ধকার, শুধু আমার হাতে থাকা লাঠিটা আর পীর সাহেবের দেওয়া তাবিজ। আর আমার কণ্ঠে ফুঁ দিয়ে দোয়া পড়া শুরু করলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখনই যেন বাতাস থেমে গেল, এক অদ্ভুত শক্তি চারপাশে ছড়িয়ে পড়ল। স্ট্রেচারের উপর লাশটা হালকা হয়ে উঠল, তারপর ধীরে ধীরে ঘুরতে লাগলো। আমি ঘাড় বাগিয়ে তাকালাম, দেখলাম মুখ ঢাকা কাপড় থেকে একটা সাদা হাত বেরিয়ে এলো, আমার হাতে স্পর্শ করলো। এক মুহূর্তে আমার শরীরে একটা তেজস্বী শক্তি প্রবাহিত হলো। মনে হলো আমি সেই আত্মার বন্ধন ভেঙে দিলাম। কিন্তু তখনই একটা হুমকি শুনলাম, তুমি যদি আমাকে মুক্তি না দাও, আমার অভিশাপ তোমার ওপর পড়বে। আমি ভয় পেলাম, কিন্তু মনে স্থির করলাম ভয়কে জয় করতেই হবে। আমি আরও দোয়া পড়লাম আর দোয়া করলাম, হাত তুলে আকাশের দিকে। হঠাৎ আকাশ থেকে একটা হালকা আলো এসে আমার উপর পড়ল। সে আত্মা যেন ধীরে ধীরে মাটি হয়ে ফিরে গেল। আমি থমকে গেলাম, শরীর থেকে একটা বিশাল ভার কমে গেল। ভয় আর উদ্বেগ যেন ধীরে ধীরে চলে গেল। পরদিন সকালে মর্গের সুপার ভদ্রলোক আমাকে বললেন, তুষার ভাই, ওই লাশটা এখন আর কোথাও নেই। মনে হচ্ছে কেউ তাকে সম্মানজনকভাবে দাফন করেছে। আমি হাসি দিয়ে বললাম, হয়তো মুক্তি পেয়েছে সে। এভাবেই সেই অভিশপ্ত ডেলিভারির অভিশাপ থেকে আমি মুক্তি পেলাম, আর ওই বৃদ্ধার আত্মাও শান্তি পেল। এই বলে তুষার ভাই থেমে গেল। আমি লক্ষ্য করলাম ঘটনা বলার সময় ওর কণ্ঠস্বর বারবার কেঁপে উঠছে। এরপর তুষার ভাই বলল, হয়তো ঘটনাটা এখানেই শেষ, কিন্তু ভয়টা এখনো রয়ে গেছে আমার আত্মার ভেতরে। প্রিয় ভয়ের ডায়েরির শ্রোতাবৃন্দ, আমি রিফাত খন্দকার। আজকের এই ভয়ঙ্কর ও রহস্যময় গল্পটি শেয়ার করলাম আমার চাচাতো ভাই তুষারের অভিজ্ঞতা থেকে। একজন সাধারণ অ্যাম্বুলেন্স ড্রাইভারের জীবনে এমন অভিশাপ আসার কথা কেউ ভাবতেও পারেনি। কিন্তু কখনো কখনো জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তগুলোই আমাদের শেখায় সাহসের আসল মানে। তুষার ভাইয়ের গল্প শুধু মর্গের লাশ নিয়ে নয়, এটা আত্মার মুক্তি ও মানুষের বিশ্বাসের গল্প। যে আত্মা দীর্ঘদিন আটকে ছিল অন্ধকারে, তাকে মুক্তি দিতে গিয়ে ইমরান নিজের ভয়ের সঙ্গে লড়াই করে অভিশাপ থেকে মুক্তি পান। আপনাদের সবাইকে ধন্যবাদ এত মনোযোগ দিয়ে গল্প শোনার জন্য। আগামীতে ভয়ের ডায়েরি চ্যানেলে আরও অনেক গল্প নিয়ে আসব, তাই সাথে থাকুন, সাহস হারাবেন না। সবাইকে শুভরাত্রি। এই বলে রিফাত খন্দকার তার ঘটনাটি শেষ করেছেন। ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। প্রিয় লিসেনার্স, ভয়ের ডায়েরি শুধু আমার না, আপনাদের, আমাদের সবার। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা বেশি বেশি করে আমাদের ঘটনা পাঠাবেন। সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই। আবার কথা হবে নতুন কোনো ভয়ঙ্কর ও গা ছমছমে ঘটনায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।